আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত কয়েকদিনে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের খার্ক দ্বীপে যখন হামলা করেছে ইসরায়েল, এর পরপরই ইরান পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রে হামলা করেছে। অলরেডি কাতার ঘোষণা করেছে তাদের যে এলএনজি রপ্তানির টার্মিনাল রয়েছে, উৎপাদন 17% ক্ষতিগ্রস্ত, যা পুনরায় মেরামত করে চালু করতে 5 থেকে 6 বছর লাগবে। কুয়েত তার মোট উৎপাদনের অর্ধেক শাটডাউন করেছে। এই অবস্থা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। ঠিক এমতো অবস্থায় গতকালকে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সরাসরি হুমকি দিয়েছিলেন যে এই অবস্থা চলতে থাকলে আরব বিশ্বের দেশগুলো একত্রে সিদ্ধান্ত নিয়েছে সরাসরি ইরানের বিরুদ্ধে তারা সামরিক পদক্ষেপ নেবে বা সামরিক পদাতিক হামলায় যুক্ত হবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি এই বক্তব্যের মাত্র একদিন পরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা শুরু করেছে। আর এই কথা স্বয়ং স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান বা সেটকমের প্রধান। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্রের যে A-10 থান্ডার বোল্ট রয়েছে সেটা সরাসরি সীমান্ত এলাকার কাছাকাছি তার হামলা শুরু করেছে। অন্যদিকে পদাতিক হামলার অংশ হিসাবে AH-64 অ্যাপাচি হেলিকপ্টারগুলো হরমুজ প্রণালীতে ইরানের বিভিন্ন জাহাজের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এই ক্ষেত্রে আমাদের মিত্র দেশ তাদের কাছে থাকা AH-64 অ্যাপাচি হেলিকপ্টারগুলো আমাদের কাছে হস্তান্তর করেছে। ইরাকের অভ্যন্তরে থেকেও যে সকল মিলিশিয়া বাহিনী ইরানের হয়ে কাজ করছে তাদের উপরও অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে আমরা হামলা শুরু করেছি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক ঘাঁটিগুলো ছিল, মোটামুটি সকল সামরিক ঘাঁটিগুলোই ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র বহু পূর্বেই এই ঘাঁটিগুলো থেকে তাদের অ্যাপাচি হেলিকপ্টার এবং অন্যান্য যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ল্যান্ড বেজ সাপোর্টের জন্য তা সরিয়ে নিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে নিজস্ব পার্সোনাল ইকুইপমেন্টগুলো ছিল বা হেলিকপ্টারগুলো ছিল সেগুলোই কিন্তু এখন যুক্তরাষ্ট্র ব্যবহার শুরু করেছে এবং হরমুজ প্রণালীতে ইরানের জাহাজের বিরুদ্ধে বড় হামলার খবর পাওয়া যাচ্ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমানটির দৃশ্য দেখছেন, এই বিমানটির নাম হলো A-10 থান্ডারবোল্ট 2। যুক্তরাষ্ট্র এটিকে ওয়ারহক বলেও ডাকে। যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের সবথেকে বিখ্যাত এবং কার্যকর ক্লোজ এয়ার সাপোর্ট বা CAS অ্যাটাক এয়ারক্রাফট হলো এটি। এটি শুধু গ্রাউন্ড টার্গেট যেমন ট্যাঙ্ক, আর্মার ভেহিকেল, শত্রু সেনা ধ্বংস করার জন্যই ডিজাইন করা হয়েছে। এবং সরাসরি পদাতিক হামলা শুরু করা ছাড়া কখনো যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বিমানটিকে যুদ্ধের ময়দানে ডাকে না। যাই হোক, এর মেন অস্ত্র হিসাবে যে মেন গান রয়েছে 30 এর GAU 8/A অ্যাভেঞ্জার 7 ব্যারেলের গ্যাটলিন গান, সেটা প্রতি মিনিটে 3900 রাউন্ড ফায়ার করতে পারে এবং অস্ত্র বহন সক্ষমতা প্রায় 16,000 পাউন্ড বা 7 টনের মতো। AGM-65 ম্যাজিক যে মিসাইল রয়েছে, এছাড়াও লেজার গাইডেড বোমা, রকেট, APQs লেজার গাইডেড রকেট ইত্যাদি ফায়ার করতে পারে। এবং এই বিমানটি ক্লোজ ব্যাটেলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এমনভাবে এই বিমানটিকে ডিজাইন করা হয়েছে যদি আক্রমণে একটি ডানাও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, একটি ইঞ্জিনও নষ্ট হয়ে যায়, তারপরও এটা একেবারে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে পারবে। পাইলটের আশেপাশে টাইটেনিয়াম আর্মার দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য ক্লোজ ব্যাটেলে পাইলটের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে, এমনটা যুক্তরাষ্ট্রের দাবি। এই সকল বিমানগুলো আকাশে রিফুয়েলিং করা যায় না এবং এর রেঞ্জও কিন্তু খুব একটা বেশি নয়। হরমুজ প্রণালীতে বর্তমানে ইরানের বিভিন্ন ধরনের মিসাইল বোট এবং অন্যান্য সামরিক স্থাপনার বিরুদ্ধে যে ব্যাপক হামলা শুরু করেছে এই A-10 থান্ডারবোল্ট, সেটা করছে তারা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েত কাতারের ঘাঁটি থেকে। কারণ এই বিমানগুলো আকাশে রিফুয়েলিং করা যায় না এবং এর রেঞ্জ হলো মাত্র 250 কিলোমিটার। সুতরাং কোনোভাবেই ইসরায়েল থেকে এই যুদ্ধ বিমানগুলো উড়ে এসে ইরানে আক্রমণ করার ক্যাপাবিলিটি নেই এবং এই বিমানগুলো বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করতে পারে না।
সুতরাং এখানকার ঘাঁটিগুলো ব্যবহার হচ্ছে এটা সুনিশ্চিত। দেখুন, ইরানের যে ইস্পাহান শহর রয়েছে, ইস্পাহান প্রদেশ তার উপকূলের একেবারে দূরবর্তী পার্সিয়ান সাগরের মধ্যে অবস্থিত খার্ক দ্বীপ, যে দ্বীপ থেকে ইরান তার 90% জ্বালানি তেল রপ্তানি করে, সেই দ্বীপটি এখন ডোনাল্ড ট্রাম্প দখল করতে চায়। যেই দ্বীপে হামলার ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা গত 2 দিন ধরে এত বৃদ্ধি পেয়েছে সাধারণ হামলার কারণে। এখন যুক্তরাষ্ট্র সেখানে পদাতিক হামলা করে সেই দ্বীপটিকে দখল করতে চায়। আর এই জন্যই কিন্তু তারা ল্যান্ড অ্যাটাক নিশ্চিত করার জন্য এই দ্বীপটির পাহারারত যেই সকল ক্লোজ ব্যাটেলে বিভিন্ন ধরনের মিসাইলবাহী যে বোট এবং ইরানের বিভিন্ন ধরনের ভাসমান চেকপোস্ট রয়েছে, সেখানে অ্যাপাচি হেলিকপ্টার এবং A-10 থান্ডার বোল্ট দিয়ে তারা আক্রমণ করছে। এবং ক্লোজ ব্যাটেলে এই সকল আক্রমণগুলো করা হচ্ছে কাতার, সৌদি আরব, বাহরাইন, এই সকল দেশের যে নিজস্ব ঘাঁটি রয়েছে, ন্যাটোর বাইরে বা যুক্তরাষ্ট্রের বাইরে যে নিজস্ব ব্যবহারের ঘাঁটি রয়েছে, এভিয়েশন সিস্টেম রয়েছে, সেখানকার রাজা বা বিভিন্ন ধরনের বাদশাদের নিজস্ব ফ্লাইট উড্ডয়নের জন্য যে ছোট ছোট এয়ার স্ট্রিপ রয়েছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। আর এখানেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতর হামলা করে এই দ্বীপটি তারা দখল নেবে। আর কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত এবং বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতি। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের ম্যাপ দেখছেন। বিশাল ইরানের ভূখণ্ডের উপকূলের একেবারে কাছাকাছি এই জায়গায় হলো সেই খার্ক দ্বীপ। যেই দ্বীপ হামলা করে দখল করা বলাটা যত সহজ, সেটা দখল করে স্থান নেওয়া ততটা সহজ নয়। বিষয়টা কিন্তু একদম পরিষ্কার। এখন দেখুন, যেই দ্বীপে একটি গাছও নেই, বড় বড় পাহাড় নেই যেখানে লুকিয়ে থাকা যাবে, একেবারে সাগরে ভাসমান খোলা টার্গেটের মতো একটা দ্বীপ যেটা ইরানি উপকূলের কাছে। ইরানের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং তাদের যে আর্টিলারি রয়েছে, তা দিয়ে এই অবস্থান অন্তত পক্ষে দিনে কয়েকবার ধ্বংস করা যাবে। এমন একটি অত্যন্ত স্পর্শকাতর স্থানটি দখল করার হুমকি যুক্তরাষ্ট্র কেন দিচ্ছে, যেটা সামরিকভাবে ইম্পসিবল বিষয়? দেখুন, মূল ঘটনা হলো এর লজিস্টিক ক্যাপাবিলিটি। ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে তার 90% তেল রপ্তানি করতে পারে এই দ্বীপটি থেকে, যেটা তৈরি করতে ইরানের যদি ধ্বংস হয়ে যায় আরও সময় লাগবে অন্তত 10 থেকে 12 বছর। যে কোনো উপায় হোক না কেন, এই দ্বীপটি কেন্দ্রিক যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এই দ্বীপটির অবকাঠামো আর থাকবে না। যুক্তরাষ্ট্র তার মিসাইল ব্যবহার করে বা নিজেদের যেই সকল অস্ত্র ব্যবহার করেছে, যুদ্ধ শুরু হওয়ার অজুহাতে এটাকে ধ্বংস করে দেবে। মানে এটি ইরানকে তেল রপ্তানির ক্ষেত্রে অন্তত 10 থেকে 15 বছর পিছিয়ে দিতে পারে অবকাঠামোগত ক্ষেত্রে। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এই দ্বীপটি দখলের হুমকি দিচ্ছে। মানে এটা একটা ইরানের জন্য বার্তা যে আমাদের সঙ্গে সমঝোতা করো, যদি সমঝোতা না করো এই দ্বীপটি আমরা যুদ্ধের নাম করে ধ্বংস করে দেব। আর যদি এমনটা হয়, তোমরা তোমাদের তেল রপ্তানি করতে পারবে না এবং দীর্ঘকালীন তোমাদের অর্থনীতি সাফার করবে। আর এই জন্যই কিন্তু তারা এই হুমকিটা দিচ্ছে। বাস্তবিক অর্থে এই দ্বীপটি হামলা করে যুক্তরাষ্ট্র দখল করতে পারবে এই ধরনের কোনো সম্ভাবনা নেই। তবে এই দ্বীপটি কেন্দ্রিক যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এই দ্বীপটির যে তেল রপ্তানির অবকাঠামো, সেটা ধ্বংস হয়ে যাবে। এটা একটা ঝুঁকিপূর্ণ খেলা, কারণ এখানে আর একবার যদি হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যে সকল দ্বীপ রয়েছে, বিশেষ করে কাতারের যে নর্থ ডোম, বিশাল আকারের তাদের যে পার্সিয়ান সাগরের ভেতর গ্যাস উৎপাদনের ক্ষেত্র রয়েছে, সেখানে তো 17% মাত্র ক্ষতি হয়েছে, সেখানে 90-100% ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন তার যে শেষ দাবার চাল রয়েছে, ইরানকে আটকানোর জন্য তার যে শেষ হুমকিটা রয়েছে, সেটা দিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়ে ইরান এর পাল্টা জবাব হিসাবে আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।